তো এখানে আমার কনক্রিটের ম্যাটেরিয়ালস প্রপার্টিস এই জিনিসটা মানে ডিটেলসে বুঝতে হবে। এই জিনিসটা আমরা ডিটেলসে বোঝা দরকার। এখানে আমরা টুকটাক ছোটোখাটো ভুল করে দেই। যেমন আপনার ইউনিট ওয়েটের ক্ষেত্রে যে বিষয়টা এখানে আসে সেটা হচ্ছে আমরা যখন একটা মডেল নিয়ে কাজ করি তখন মডেলটা কিসের তৈরি হচ্ছে, ব্রিকের তৈরি হচ্ছে নাকি স্টোনের তৈরি হচ্ছে, এই জিনিসটা আমার জানা খুব জরুরি। না হলে আমি অহেতুক আমার বিল্ডিংকে অনেক বেশি হেভি লোড দিয়ে ডিজাইন করে রেখে দিব, কারণ আমি তো জানি না যে আমার ক্লায়েন্ট কি ইউজ করবে। এই জন্য আগে থেকে কনফার্মেশন নেওয়া যে আমি সে কি দিয়ে ডিজাইন করতে সক্ষম, তার কি পাথর দিয়ে ডিজাইন মানে পাথর দিয়ে বিল্ডিং করার মতো ক্ষমতা আছে কি না, নাকি সে ইট দিয়ে করবে, কারণ খরচের একটা বিষয় থাকে। এখন দেখেন কনক্রিটের ক্ষেত্রে যদি স্টোন অ্যাগ্রিগেট হয় তাহলে এটা হয় 22.8 কিলোনিউটন/মিটার কিউব এর ইউনিট ওয়েট। আর যদি ব্রিক অ্যাগ্রিগেট হয়, আনরেনফোর্সমেন্ট কিন্তু উইদাউট রেনফোর্সমেন্ট, ব্রিক অ্যাগ্রিগেটের কনক্রিট যদি হয় তাহলে 20.4 কিলোনিউটন/মিটার কিউব। এবং যদি আমরা রেইনফোর্সমেন্ট অ্যাড করি, প্রত্যেক 1% রেইনফোর্সমেন্টের জন্য এর ইউনিট ওয়েট 0.63 কিলোনিউটন/মিটার কিউব করে বাড়বে। মানে যদি এরকম হয় যে আপনার রেইনফোর্সমেন্টে টোটাল ভলিউমের 1%, তাহলে আমরা 0.63 অ্যাড করবো দুইটার সাথেই। যদি 2% হয় তাহলে 2 × 0.63 এইভাবে করে অ্যাড হবে বা ইনক্রিজ হবে। তো এই হচ্ছে আমার প্রসেস। আমি যদি আমি নিচে এফপিএস পদ্ধতি লিখে রাখছি, অনেকে আবার দেখা যায় এমকেএসে কাজ করে, অনেকে এফপিএসে কাজ করে। তো এফপিএসে কি আসে, স্টোন অ্যাগ্রিগেটটা আপনার এই যে 150 আমরা ধরতে পারি যদি স্টোন অ্যাগ্রিগেট ইউজ করি উইথ রেইনফোর্সমেন্ট, এই যে এটা। আর ব্রিক অ্যাগ্রিগেট যদি হয় তাহলে আমরা 135 ধরতে পারি উইথ রেইনফোর্সমেন্ট। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার একজনকে 5 তলা একটা বাড়ি করবে একজন, আমরা সাধারণত কি করি সবসময় দেখবেন 150 ইউনিট ওয়েট ধরে কাজ করি। 5 তলা একটা বাড়ি করবে বেচারা, তো আপনি 150 ইউনিট ওয়েট যখন দিলেন তখন ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা এই ঘটলো যে আপনার এই যে তখন দেখা যায় যে উনি করলো আপনার ব্রিক দিয়ে, ইটের খোয়া দিয়ে বাড়ি করলো। তখন কি হইলো, ইটের খোয়া দিয়ে বাড়ি করলে আপনার এই 1, 3, 5 মানে প্রায় কত 15 পাউন্ড লোড প্রত্যেক সিএফটিতে আমরা অহেতুক দিয়ে রাখছি ডিজাইন করার সময়। এর একটা ইফেক্ট আছে না, ফাউন্ডেশনের সাইজ বেড়ে যাবে, আর্থকুয়েক ইফেক্ট বেড়ে যাবে, কারণ লোড যত বাড়বে ডেড লোড, কারণ আর্থকুয়েকে তো ডেড লোড 100% কনসিডার করে নেয়। আর আপনার এই ফাউন্ডেশনের ইফেক্ট বাড়বে, মানে বাড়তেই থাকবে, অহেতুক বাড়বে। আপনি অনেক লোড এক্সট্রা দিয়ে দিবেন, ফাউ দরকারই ছিল না। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখা খুবই খুবই জরুরি যে আমি কি দিয়ে কাজ করতেছি বা আমার ক্লায়েন্ট কি দিয়ে কাজ করবে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মডুলাস অফ ইলাস্টিসিটিটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা এফপিএস এখানে হচ্ছে আপনার পার ফিট কিউবে কত করে আসবে পার্সেন্ট অফ রেইনফোর্সমেন্টের জন্য? ও এটা জাস্ট একটু কি কনভার্ট করে নেবেন, কনভার্ট করলে একই হবে আর কি, একই কেস। মানে এইটা হচ্ছে এইটা অ্যাড করে, বুঝছেন, এখানে অ্যাড করে এই যে এইটা কাছাকাছি আসে। সম্ভবত এটা এটা হচ্ছে আপনার 6 পয়েন্ট কত যেন সম্ভবত, নাকি আমার মনে নেই এক্স্যাক্টলি। আপনি একটু কনভার্ট করে নেবেন, ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যাবে। আর যদি ওইটাও না হয় তাহলে আপনি নর্মাল এইভাবে করবেন যে প্রথমে কিলো নিউটনকে নিউটনে নেমে 1000 দিয়ে গুণ দিয়ে, নিউটনকে আপনি কেজিতে নেবেন 9.8 অন দিয়ে কি করে ভাগ করলে না, হ্যাঁ ভাগ করে এরপর আপনি ওইটাকে আবার ওই যে কেজিকে আবার আপনি 2.204 দিয়ে গুণ করে নেবেন এলবিতে। আর এদিকে মিটার কিউবকে আপনি নেবেন ফিট কিউবে। কিভাবে আপনার এই মিটার কিউবকে ফিট কিউবে নিতে হইলে আপনাকে যেটা করতে হবে, আমাকে মিটারকে ফিটে নিতে হইলে আমাকে গুণ করতে হয় হচ্ছে
3.28 দিয়ে, তো 3 বার 3.28 দিয়ে গুণ হবে, এরকম করে আপনাকে করলে এই ইউনিটে কনভার্ট হয়ে যাবে। তো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আরেকটা ভাইটাল ফ্যাক্টর। মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, যদি স্টোন হয় তাহলে এম কেস পদ্ধতিতে 4700 ইন্টু রুট ওভার এফসি প্রাইম, এফসি প্রাইমের ভ্যালু হচ্ছে মেগা প্যাসকেলে। এইটা কি, এফসি প্রাইমটা কি 28 ডেজের কম্প্রেসিভ স্ট্রেংথ ল্যাব টেস্টের মাধ্যমে যেটা পাওয়া যায়। আর ব্রিক অ্যাগ্রিগেট যদি হয় তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি হবে 3750 রুট ওভার এফসি প্রাইম। আমাদের দেশে সাধারণত আমরা যেহেতু এইটাই কাজ করি, এই এফপিএস এ কাজ করি, তাহলে আমরা কি করব, স্টোন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে, স্টোন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে 57000 মানে 57000 ইন্টু রুট ওভার এফসি প্রাইম, এই এফসি প্রাইমের ভ্যালু আবার পিএসআইতে দিতে হবে। আর ব্রিক অ্যাগ্রিগেটের ক্ষেত্রে 45155 রুট ওভার এফসি প্রাইম। এই তো, এটা হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমার জানা লাগবে যে আমি কি দিয়ে কাজ করতেছি, কি ধরে কাজ করতেছি। আর এখানে দুইটা কোটেশন বলা আছে আমাদের কোর্টে, আমি এখান থেকে সেকশন দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কোডে গিয়ে মিলাইতে পারেন। কোডে এই সেকশনে, সেকশন 5.13.2 ভার্সন 2, সরি ভলিউম 2 চ্যাপ্টার 5, ভলিউম 2 চ্যাপ্টার 5-এ এটা বলা আছে, সেকশন 2.2.4 আর 5.13.2-তে এগুলো বলা আছে। এরপরে আমার আর একটা দুইটা সেকশন 5.12.13, 5.5.4, এখানে দুইটাই বলা আছে যে আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড এফসি প্রাইম শ্যাল বি টেস্টেড অন 28 ডেজ টেস্ট, মানে যদি স্পেসিফাই করা না থাকে তাহলে আমাদের 28 ডেজের কনক্রিটেড স্ট্রেংথ নিয়ে কাজ করতে হবে এফসি প্রাইমের ভ্যালু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মিনিমাম কনক্রিট স্ট্রেংথ, এটা আমরা 20 মেগাপ্যাসকেলের নিচে ইউজই করতে পারবো না, 20 মেগাপ্যাসকেলের নিচে আমরা ইউজ করতে পারবো না। বাট আপ টু 4 স্টোরি 17 মেগাপ্যাসকেল মে বি রিল্যাক্সড, মানে আমরা 4 তলা বিল্ডিং পর্যন্ত 17 মেগাপ্যাসকেল পর্যন্ত আমরা ইয়া করতে পারবো, মানে কভার করতে পারবো। 17 মেগাপ্যাসকেল পর্যন্ত হইলেও কোনো সমস্যা নাই। এই মেগাপ্যাসকেলকে পিএসআইতে কিভাবে নেয়, 145 মেগাপ্যাসকেল ইন্টু 145 করলে আপনার ভ্যালু পিএসআইতে চলে যাবে। তো এই যে এইটার ক্ষেত্র সেম 20 মেগাপ্যাসকেল। এখানে আর একটা কথা আছে, যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 21 মেগাপ্যাসকেলের নিচে ইউজ করা যাবে না। এটা আমি লিখি নাই এখানে, ভুলে গেছি। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে কোনো অবস্থাতেই 21 মেগাপ্যাসকেলের নিচে হতে পারবে না। এই হচ্ছে আমার কনক্রিটের ক্রাইটেরিয়া। এই জিনিসটা মেনলি কনক্রিটে আমার ইউজ হবে ডিজাইন অ্যানালাইসিস করতে গেলে কনক্রিটের ক্ষেত্রে। ভাই এটা 4 তলা বা 5 তলা যেটা আছে এটা কি আপনার এরিয়ার উপর কোনো ভেরি করে? না না না, আপনার 4 তলা পর্যন্ত বিল্ডিং, এরিয়ার উপরে কোনো কন্ডিশন যে দেয় নাই কোনো কোড। যে কোনো, ও আচ্ছা আচ্ছা, আপনি মানে বলছেন যে কত এরিয়া কত তলা বিল্ডিং করা যায় সেটা? না না, আমি বলতেছি যে বিল্ডিংটা 4 তলা হলো কিন্তু কথা হচ্ছে এরিয়াটা অনেক বড় যদি না হয় না না, সেটা ছেড়ে দিতে পারবে। এরিয়ার উপরে কোনো ইস্যু নাই। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার খরচ বাঁচানোর ধান্দা, বুঝছেন? আপনার এই 17 মেগাপ্যাসকেল একটা কনক্রিট আনতে আপনার ওই মিক্স রেশিওটা অনেক কম লাগে। মিক্স রেশিও যখন কম লাগে তখন আপনার কি হয় দেখেন, মিক্স রেশিও কম দিলে কি হয়, আপনি 1:3:6 রেশিওতে কনক্রিট দিলেন, তখন কি হয়, তখন ঘটনা যেটা ঘটে যে আপনার এখানে বালু আর খোয়ার পরিমাণটা অনেক বেশি, প্রায় 9 ভাগ বালু আর খড়, মাত্র 1 ভাগ হচ্ছে আপনার সিমেন্ট, 9-এর 1 হচ্ছে আপনার সিমেন্ট জায়গায় ভরতে। তেমন আপনার এইটার আর কতটুকু দাম, অনেক সহজেই আপনার জায়গাগুলো ভরে যাচ্ছে, কম সিমেন্ট ইউজ করে আপনার খরচটা বেঁচে যাচ্ছে। তাই এরকম যদি হয় 1:1.5:3, তার মানে আপনার টোটাল 4 ভাগের 4.5, 4.5-এর একই হচ্ছে আপনার সিমেন্ট, কোথায় 9 আর কোথায় 4.5, মানে এইখানে যদি আপনার 1 বস্তা সিমেন্ট লাগে
এইটার যতটুকু জায়গা ভরবে ততে এখানে আপনার প্রায় 2 বস্তা সিমেন্ট লাগবে। তখন আপনার খরচ কত বেড়ে গেল? একই জায়গায় এক ধাক্কায় 500 টাকা বেড়ে গেল খরচ, এক রেশিওতে। তো এই জন্য খরচ বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে বলা হয় যে আপনার এই যে চারতলা চারতলা বিল্ডিংয়ে কি হয়, লোড অনেক কম আসে, এক্ষেত্রে রড তো এমনিই কম আসে। আমার যখন অনেক বড় বিল্ডিং হয়ে যায়, 10তলা 8তলা 10তলা 20তলা, তখন এই কনক্রিটের প্রপার্টিসটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তখন বিল্ডিং এর উপরে প্রচুর লোড পড়ে, প্রচুর ভার্টিক্যাল ডিফ্লেকশন হয়, মানে প্রচুর টর্শন হয়, এটা হয় ওটা হয়। তখন আপনার কনক্রিটের আমার স্টিফনেস বিল্ডিং এর ইনক্রিজ করতে হয়। এবং স্টিফনেস জিনিসটা কি? জাস্ট ইআই, নাথিং বাট ইআই। ওকে, আপনার প্রোডাক্ট অফ মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড মোমেন্ট অফ ইনিশিয়া ইজ নন অ্যাজ স্টিফনেস অফ এ মেম্বার। মানে একটা স্টিফনেস এর মেম্বার এই যে এটা। তাহলে আপনার ই কি? আপনার আই তো ধরেন একটা সেকশন, এটা ফিক্সড। এবার আপনি ই যত ইনক্রিজ করতে পারবেন তত কি হবে, আপনার বেশি শক্তিশালী হয়ে যাবে। স্টিফ মানে কি? শক্তি, স্টিফনেস ইনক্রিজ হয়ে শক্তিশালী হয়ে যাবে। তো আমরা স্টিফনেস কয়ভাবে ইনক্রিজ করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় হয় ওই যে আপনার ডিফ্লেকশন বেড়ে যায়, তখন আমার ওই সাইজ বাড়াই দেয় আমরা। সাইজ না বাড়াই কিন্তু আমরা কনক্রিটের প্রপার্টিস বাড়াইলেও এই যে আপনার এফসি প্রাইম এটার উপরে ডিপেন্ড করে না, এফসি প্রাইমের উপরে। ই কি? এফসি প্রাইম এই যে এইটাই তো ই, মূল্য অফ ইলাস্টিসিটি। তো এফসি প্রাইম যদি আমরা বাড়াইতে পারি তাহলে আমরা তো আমার আইও বেড়ে গেল, মানে এই যে আপনার এই যে কি বলে এটাকে, স্টিফনেসও বেড়ে গেল, তাই না? তো এই হচ্ছে আপনার ইস্যু। এইটা হচ্ছে আপনার ফ্লেক্সুরাল রিজিডিটি না, মানে যেটা হচ্ছে আপনার বাঁকা থেকে অনেকটা এরকম কিছু থাকবে না, স্টিফনেস যত বেশি তত মানে স্ট্রেট থাকবে বিষয়টা। হ্যাঁ সেটাই তো, বিষয়টা তো একই কথা, ফ্লেক্সারাল রিজিডিটি। আর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ইআই। তো আমরা দুইভাবে হচ্ছে এই কাজটা করতে পারি। এই জন্য এই ই আর আইটা ইন্টার কানেক্টেড। তো যখন অনেক বড় বিল্ডিং হয় তখন আমার ডিফ্লেকশনের একটা বিষয় চলে আসে, অ্যালাউবল ডিফ্লেকশন, আর্থকোয়েকের একটা বিষয় চলে আসে। মানে বিল্ডিং যত বড় হবে তত তো ডিফ্লেকশন বাড়বে, অ্যালাউবল লিমিটের বাইরে চলে যাবে। কারণ একটা বিল্ডিং যখন উপরের দিকে উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, বিল্ডিং এর স্টিফনেস তত কমতে থাকে তত কমতে থাকে। তো যখন কমতে থাকে তখন আমাদের কি করতে হয়, ইন্টারনালি কোনো না কোনো ওয়েতে আমার স্টিফনেস ইনক্রিজ করতে হয়। এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমার যেটা করতে হয়, ইআই হয়, ই আর আই দুইটার একটা ইনক্রিজ করতে হয়। আমরা আইটা ইনক্রিজ করা তো খুবই কস্টলি। আপনার সাইজ বাড়াইতে হবে, এদিকে সাইজ বাড়াইতে হবে, সাইজ বাড়াইবার আপনার আই বাড়াইতে হবে। তার থেকে বেটার আমরা ই বাড়াই দেই, কনক্রিটটাকে এমন স্ট্রং কনক্রিট তৈরি করি যে আমার স্টিফনেস অনেক ইনক্রিজ হয়ে যায়। এই তো এরকম একটা। সেক্ষেত্রে তো খরচ তাহলে আমরা তদারকির অভাবে চারতলা বিল্ডিং এর এগুলোতে অনেক বেশি হয়ে যায় হ্যাঁ, কারণ আপনার আপনার অহেতুক খরচ হয়তো চারতলা বিল্ডিং আপনার দরকার। 2500 PSI তো খুব বেশি আসলে দরকার পড়ে না মিক্স করতে। 2500 পিএসআই তো আপনার অনেক, 2500, ও 2500 পিএসআই। হ্যাঁ 2500 পিএসআই জেনারেট করা খুব একটা কঠিন কিছু না, খুবই সহজ, মানে নর্মাল করলেই হয়ে যায়। আপনার 1:2:4 করলেও 2500 চলে আসে, যদি প্রপারলি পানির রেশিওটা ঠিক থাকে মোটামুটি, তাতে দেখা যায় যে 2500 চলে আসে। এই এই হচ্ছে আমার কনক্রিটের বিষয়।